ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 6। আজকে মূলত কাজ করব 6.4.1। এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হবে, যার পিআই হচ্ছে 8.3.2। চলুন শিক্ষার্থীরা আমরা ডিরেকশনটি দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 6.4.1 এর ডিরেকশনে। খেয়াল করেন এই ডিরেকশনটিতে একটি টেক্সট আছে এবং এর পরবর্তীতে আপনাদের কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে। এই একটি ছোট কাজ। আমরা যদি একটু ডিরেকশনটা দেখে নেই, রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি। দ্যাট মিনস এটি আপনাদের একক কাজ, এটি নিজে নিজেই পড়তে হবে টেক্সটটি, দেন ওয়ার্ক ইন এ পেয়ারস অফ গ্রুপস। এর পরবর্তীতে আপনাকে জড়ায় বা দলে কাজটি করতে হবে এন্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। এবং এখান থেকে আপনাদের কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে। দ্যাট মিনস আমরা এক্সপেরিয়েন্স 5-এ যে বিস্তরভাবে পড়েছিলাম কোহেসিভ ডিভাইস সম্পর্কে, সেই বিষয়টি আপনাদের বলছে যে এখানে এক্সপেরিয়েন্স 5-এর ওই কাজটি আপনাকে মূলত করতে হবে। আমরা কিন্তু এই অধ্যায়ে বা এই এক্সপেরিয়েন্সে কোনো কোহেসিভ ডিভাইসের আলোচনা পাইনি। এন্ড মেক আ লিস্ট অফ those in the table below and analyze the purposes of the using the cohesive device in the sentences। এবং বাক্যে তাদের ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করো, কেন সেটি ব্যবহার করা হয়েছে, এবং আপনাদের একটি সারণী রয়েছে কোহেসিভ ডিভাইসের একটা তালিকা, সেভাবে তৈরি করতে হবে। আমরা সেটা পরে দেখে নিচ্ছি। চলুন আপনাদের যে টেক্সটটি রয়েছে, আমরা ছবিতে দেখছি মা এবং মেয়ে। মেয়ে হয়তো বই পড়ছে এবং মা তাকে কোনো কথোপকথনে অংশগ্রহণ করছে বা কোনো বিষয়ে হেল্প করছে, সেটা হয়তো বা হতে পারে। আমরা সরাসরি টেক্সটে আগে সুন্দর করে জেনে নিব, তার পরবর্তীতে আমরা পরের কাজগুলো করব, তাহলে আপনাদের বিষয়টি খুব সহজ হয়ে যাবে। চলুন শুরুতে আমরা টেক্সটে আগে দেখে নিই ওয়ান্ডার্স অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের বিস্ময়। এই শিরোনামে আমরা যে টেক্সটটি পড়তে যাচ্ছি শুরুটা এরকম করে হয়েছে, আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড ওয়েন হার মাদার এন্টার্ড হার রুম। মূলত যেটি বলছে যে আমিনা তার বিছানায় বসা ছিল যখন তার মা তার রুমে প্রবেশ করে। As Amina was lost her thoughts, she didn't notice. যেহেতু আমিনা তার চিন্তার জগতে হারিয়ে গিয়েছিল সেহেতু সে তা লক্ষ্য করেনি। Therefore it startled Amina when her mother spoke. তাই যখন তার মা আওয়াজ দেয় তখন আমিনা চমকে উঠেছিল। What are you doing? Her mother asked her. তার মা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করছো? I was reading when I came across the term Seven Wonders of the Ancient World. আমিনা উত্তরে বলে, পড়ার সময় আমি এই বিষয়টি দেখতে পাই। দ্যাট মিনস এখানে আপনাদের একটি টার্মের কথা বলা হচ্ছে। টার্মটি হচ্ছে, পরিভাষাটি হতে পারে যে বা এই বিষয়টি, সেটি হচ্ছে সেভেন ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের 7টি বিস্ময়। এইটি আমি দেখতে পাই যখন আমি পড়ি। সো আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। সুতরাং আমি সেটা নিয়ে কথা বলছিলাম। এই যে দেখেন আপনাদের কোহেসিভ ডিভাইস কিন্তু পাওয়া শুরু হয়েছে, এইটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। তাই আমি তা নিয়ে চিন্তা করছিলাম। আমিনা অ্যান্সার্ড, আমিনা উত্তর করলো। ইট ইজ দ্য লিস্ট অফ 7 নোটেবল স্ট্রাকচারস অফ দ্য অ্যানসিয়েন্ট পিরিয়ড, মাদার সেইড। মা বললেন, এটি প্রাচীন বিশ্বের 7টি উল্লেখযোগ্য স্থাপনার তালিকা। দেন ওয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স? আস্কড আমিনা। আমিনা জিজ্ঞেস করলো, তাদেরকে বিস্ময় বলা হয় কেন? ইউ টেল মি ওয়াই, তুমি বলো। মাদার সেইড, মা তাকে আবার বলল যে তুমি বলো কেন বলা হয়। আই ডোন্ট নো মা, আমি এটা জানি না মা। ক্যান ইউ নেম ওয়ান অর টু অফ দেম? মাদার আস্কড। এবং এরপরে মা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি একটা দুইটার নাম বলতে পারবে? গ্রেট পিরামিড অফ গিজা, লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া, অ্যান্সার্ড আমিনা। আমিনা উত্তরে বলল, ওই যে তার মাতাকে প্রশ্ন করলো যে দু একটা নাম বলতে পারবে? আমিনা উত্তরে তখন বলল, গিজার প্রকাণ্ড পিরামিড, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, দুটো নাম বলল। বোথ আর কারেক্ট। এই কথাটা নিঃসন্দেহে তার মা বলেছে যে উভয়ই সঠিক। লেট আস টক দ্য কেস অফ দ্য গ্রেট পিরামিড গিজা। চলো গিজার প্রকাণ্ড পিরামিড নিয়ে কথা বলি। শিক্ষার্থীরা এটা হচ্ছে ডিড হবে আপনাদের, এটা ভুল হয়েছে স্পেলিংটা এখানে। হোয়াট ডিড ইউ নো অ্যাবাউট ইট? মাদার সেড। মা তাকে আবার জিজ্ঞেস করলো যে এই বিষয়ে তুমি কি জানো? সে তখন উত্তর দিচ্ছে, ফার্স্টলি ইট ইজ ইন ইজিপ্ট। প্রথমত এটা মিশরের। সেকেন্ডলি ইট ইজ হিউজ, এটি একটি বিশাল আকার। তৃতীয়ত বিষয়টি বলছে যে এটি বিশাল আকার। আমিনা রিপ্লাইড, আমিনা উত্তরে বলল। এর পরবর্তীতে আমরা তার মা বলছে, ইট স্টুড 481 ফিট tall when constructed. নির্মাণের সময় এটি ছিল 481 ফুট উঁচু। Thus being the tallest man-made structure of that
টাইম। ঠিক এভাবেই সে সময়ে মানুষের হাতে নির্মিত সব থেকে উঁচু স্থাপনায় পরিণত হয়। ফার্দারমোর, এটি হচ্ছে আমাদের কানেক্টর। অধিকন্তু ইট রিমেইনড সো ফর মোর দ্যান 3800 years। অধিকন্তু 38 বছরেরও বেশি সময় ধরে এটি সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখে। মাদার এই কথাগুলো বলল। I can hardly wrap my head around it, considering its massive structure in addition to its ancient origin, আমিনা said। এরপরে আমিনা মন্তব্য করল, প্রাচীন উৎপত্তির পাশাপাশি এর সুবিশাল কাঠামো বিবেচনা করে আমি একে মাথাতে ঢোকাতেই পারছি না। মানে এই যে বিষয়টি 38 বছর আগে 481 ফিট উঁচু এবং বিশ্বে আশ্চর্যজনক একটি স্থাপনা, সেই বিষয়টি আমিনা তার মাথাতেই ঢোকাতে পারছে না। সে সেটা মন্তব্য করলো বা শেয়ার করলো তার মার সাথে। এরপরে আমরা আরো কানেক্টর পেয়েছি। মোর ওভার, তাছাড়া ইট ওয়াজ বিল্ড উইথাউট মডার্ন টেকনোলজিস, মাদার সেড। এবং তার মা তাকে আরো যোগ করে বলল, এটি নির্মিত হয়েছিল আধুনিক কোনো কলা কৌশল ছাড়া। দ্যাট মিনস বর্তমান সময়ে যে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয় সেরকম কোনো টেকনোলজি কিন্তু তখন ছিল না। অল অফ দ্য সেভেন্স আর টেস্টামেন্টস অফ হিউম্যান মার্ভেল। 7টির সবকয়টি মানব বিস্ময়ের দলিল। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া ওয়াজ অলমোস্ট 387 ফিট টল। যেমন আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল 387 ফুট উঁচু। In comparison to that, the tallest building in our country is 561 feet, which was built in 2012, almost 2300 years after the construction of the lighthouse, মাদার সেইড। মাদার এখানে যে বিষয়টি বলার চেষ্টা করেছে, সে তুলনায় আমাদের দেশের সব থেকে উঁচু ভবনটি 561 ফুট, যা 2012 সালে নির্মিত হয় বাতিঘর নির্মাণের 23 বছর পর। তাহলে একটি বিষয় খেয়াল করেন, বাতিঘর নির্মাণ হয়েছিল 2300 বছর আগে, তার 2300 বছর পরে আমাদের দেশে, দ্যাট মিনস বাংলাদেশে 561 ফিট উঁচু একটি বিল্ডিং নির্মিত হয়েছে। এখানে কিন্তু আমরা আধুনিক টেকনোলজি ব্যবহার করেছি, বাট তখন কিন্তু সেরকম আধুনিক টেকনোলজির কোনো ছোঁয়া ছিল না। সেই জিনিসটি কম্পেয়ার করে মা বলছে, নাও টেল মি, নাও হচ্ছে আপনাদের কোয়েসিভ ডিভাইস, নাও টেল মি, এখন আমাকে বলো, ওয়াই আর দ্য কল্ড ওয়ান্ডার্স, মাদার আস্কড। মা তাকে জিজ্ঞেস করলো, এখন বলো কেন তাদেরকে বিস্ময় বলা হয়। এরপরে আমিনা উত্তর দিচ্ছে, বিকজ দে আর অ্যাসপায়ারিং উইথ আ ফিলিং অফ ও, কেননা তারা বিস্ময়কর ভাবে সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে আছে। বিসাইডস, পাশাপাশি, সিং দ্যাম ওয়ান ক্যান নট বাট ওয়ান্ডার হাউ দিস ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার্স ওয়ার বিল্ড, অ্যান্সার্ড আমিনা। তাছাড়া তাদেরকে দেখে কেউ অবাক না হয়ে পারবে না যে কিভাবে এসব চমকপ্রদ স্থাপনা নির্মিত হয়েছিল, আমিনা বলল। এক্স্যাক্টলি, ঠিক ধরেছ। দে ফিল আস উইথ ওয়ান্ডার্স, তারা আমাদের বিস্মিত করে। ফর দ্যাট রিজন, ওই কারণে, দে আর কল্ড ওয়ান্ডার্স অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, মাদার রিপ্লাইড। ওই কারণে তাদেরকে প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়, মা প্রতি উত্তরে বলল। আমিনা থ্যাঙ্কড হার মাদার অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার স্টাডিজ। আমিনা তার মাকে ধন্যবাদ জানায় ও আবার লেখাপড়ায় ফিরে যায়, দ্যাট মিনস পড়া শুরু করে। এই হচ্ছে আপনাদের টেক্সট। এই টেক্সটের আলোকে আপনাদের যে কাজটি মূলত করতে হবে সেটি হচ্ছে আপনাদের কোহেসিভ ডিভাইস নির্ণয় করতে হবে। আমরা যে অ্যানসিয়েন্ট ইজিপ্টের যে স্থাপনাগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছি, সুন্দর একটি স্থাপনা রয়েছে আপনাদের জন্য, দেখবেন ভালো লাগবে। এই বিষয়গুলো গুগলে সার্চ দিলেও কিন্তু আপনারা আরো ভালো জানতে পারবেন। এখানে মূলত আপনাদের কোহেসিভ ডিভাইস গুলো নিতে হবে। যেমন প্রথমটি করা আছে, দেয়ারফোর, এটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কজ অ্যান্ড ইফেক্ট, এইভাবে শুধু আপনাকে লিখতে হবে। চলুন শিক্ষার্থীরা, আমরা যে কয়েকটি পাবো সেই কয়েকটি নিয়ে কাজ করব। আমরা এখন চলে যাচ্ছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি ইন্ট্রোডিউসিং সামওয়ার ফর্মালি এর শিরোনামে 6.4.1 এর অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। এখানে আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রয়েছে এবং পিআই হচ্ছে 8.2.2। আমরা শুরুতে দেয়ারফোর যে শব্দটি আপনাদের দেওয়াই ছিল, যার অর্থ অতএব বা তাই, আমরা দুটোই ব্যবহার করতে পারি। যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট, এটা ভালো করে বোঝার জন্য আপনাদের 5.3.1 এর যে লেকচারটি আপনাদের রয়েছে কোহেসিভ ডিভাইসের, সেখানে চলে যেতে হবে। এবং যারা ভালো মতো বুঝেছেন 5.3.1 এর এই লেকচারটি, তাদের কাছে কিন্তু এটা বোঝাটা খুব সহজ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা পেয়ে যাচ্ছি ওয়েন, যার অর্থ যখন। এটি মূলত টাইম ডিউরেশন নির্ণয় করে, আপনি জাস্ট টাইম লিখলেই হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কোহেসিভ ডিভাইস হিসেবে নিয়েছি সো, যার অর্থ তাই বা
তাহলে এটি মূলত আপনাদের কজ অ্যান্ড ইফেক্ট, কারণ বা প্রভাব বর্ণনা করে। এরপর রয়েছে দেন, এটি সিকোয়েন্স আমরা ধরতে পারি অথবা সিকোয়েন্সেস, উভয়ই আপনি লিখলেই হয়ে যাবে। এরপরে ইট রয়েছে, অনেকেই যেটা অ্যাভয়েড করে, কারণ ওখানে আপনাদের 3টি বিষয়ের কোহেসিভ ডিভাইস আমরা শিখেছিলাম। অনেকগুলো কোহেসিভ ডিভাইস রয়েছে, তার মধ্যে আমরা 5.3.1 যে 3টি শিখেছিলাম সেটি হচ্ছে ইউজ অফ প্রোনাউন্স বা ইউজিং কনজাংশনস, এবং আমরা শিখেছিলাম ইউজিং কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই 3টি, সেই 3টি শুধু আমরা এখানে আইডেন্টিফাই করব। তা ইট হচ্ছে আমাদের একটি প্রোনাউন, এজন্য আমরা সেটাকে ব্যবহার করেছি বা নিয়েছি। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকে এটি নিচ্ছে না বা আপনারাও নেবেন না, কিন্তু এটা আপনাদের নিতে হবে, যেহেতু আপনাদের যে 3টি শিখিয়েছে এই 5.3.1 এর 3 প্রকারের কোহেসিভ ডিভাইসকে, সেটা এই জন্য আমরা নিচ্ছি। এর হচ্ছে প্রোনাউন, এটি হচ্ছে রেফারিং, যেটি সূচক নির্ণয় করছে। এরপরে রয়েছে আপনাদের ফার্স্টলি, আপনি আলাদাও লিখতে পারেন, ফার্স্টলি লিখে এরকম একটি টার্ম দিতে পারেন, নিচে সেকেন্ডলি লিখতে পারেন, কিন্তু আমি একসাথে লিখে দিয়েছি ফার্স্টলি সেকেন্ডলি। এটি সিকোয়েন্সেস নির্ণয় করেছে বা সিকোয়েন্স নির্ণয় করেছে। এরপরে দাস, এটি আমাদের তাহলে অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা এভাবে আমরা এই অর্থ ব্যবহার করতে পারি, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব। এরপরে ফার্দারমোর, অতিরিক্ত বা অধিকন্তু, এই অর্থ ব্যবহার করা হয়। অ্যাডিং ইনফরমেশন, তথ্য যোগ করা, উদ্দেশ্য নিয়ে এটি ব্যবহার করা হয়। ইন অ্যাডিশন টু, এছাড়াও অ্যাডিং ইনফরমেশন, তথ্য যোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোর ওভার, অধিকন্তু বা তদুপরি, এগুলোর একাধিক বাংলা অর্থ আছে, আপনি যেটাই শিখে রাখবেন সেটাই হবে। পারপাস হচ্ছে অ্যাডিং ইনফরমেশন, তথ্য যোগ করার ক্ষেত্রে। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ বা যেমন, যেটা আমরা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছি। নাও, দ্যাট মিনস যার অর্থ এখন, এটি মূলত টাইম অথবা টাইম ডিউরেশন নির্ণয় করেছে। বিকজ হচ্ছে আমাদের আরেকটি কোহেসিভ ডিভাইস, সেটি হচ্ছে কারণ অর্থে ব্যবহার করা হয়েছে, আর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে রিজন এক্সপ্লেইনস দ্য কজ, কারণ বা কারণ ব্যাখ্যা করে। বিসাইডস, অন্যদিকে বা পক্ষান্তরেও আমরা অনেক সময় অন্যদিকে, অ্যাডিং ইনফরমেশন, তথ্য যোগ করা, ফর দ্যাট রিজন, সেজন্য, কজ অ্যান্ড ইফেক্ট, এইভাবে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 6.4.1 এর আলোচনাটা। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যে কয়েকটি কোহেসিভ ডিভাইস রয়েছে, পারলে আপনারা সব কয়টি কোহেসিভ ডিভাইস ব্যবহার করবেন আপনাকে যখন মূল্যায়ন করা হবে বা শ্রেণীতে এই কাজটি দেওয়া হবে। যে সকল শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।